আমার স্বামী আমাকে 2 তালাক দেওয়ার 3 দিন পর আমার মা মারা যান। মেয়েদের বাহ্যিক যে সৌন্দর্য থাকে, আমার সেটা নেই। আমি অত লম্বা নেই, দেখতে অত সুন্দর না, চেহারার গড়নও ভালো না, টানা টানা চোখ নেই। এক কথায় দেখতে কোনো অংশে মায়াবী নিয়ে আমি। তবু ভাবতাম হয়তো মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যই আসল। আশা করি প্রিয় বন্ধুরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার স্বামী আমাকে টাকার লোভেই বিয়ে করেছিল। এই জন্য কয়েকদিন সহ্য করেছে। তারপর 2টো বাচ্চা হলে আর আমাকে সহ্য করতে পারে না। আমাকে নিয়ে সে কোথাও যেতে পারে না। আমার জন্য তার সবার কাছে ছোট হতে হয়, দেখতে বাজে আমি, হেনতেন নানা রকম অভিযোগ তার আমাকে নিয়ে। বকা মার লেগেই থাকতো ঠুনকো ঠুনকো কারণে। একসাথে 2 তালাক দিয়ে দিয়েছে, যখন তখন বাকি 1 তালাক দিতেও তার সময় যাবে না। যেদিন 2 তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সেদিন ভাবলাম এত অত্যাচার আর সহ্য করব না। এবার না হয় নিজের মতো করে একটু বাঁচি, এই ভেবেই বাড়ি চলে আসি। কিন্তু মা হঠাৎ করে মারা গেলে আকাশ ভেঙে পড়ল আমার মাথায়। বাবার কাছে যে খুব একটা আহ্লাদি আমি, এমনটাও নয়। বাবা তেমন ভালোবাসেন না হয়তো, আর বাসলেও জানি না। ছোট থেকেই বাবার তেমন কোনো আদর স্নেহ পাইনি। তার কারণ একটাই, আমরা 4 বোন, কোনো ভাই নেই। বাবার ছেলের শখ ছিল খুব। ছেলের আশায় এতজন বোন আল্লাহ দিয়েছেন, তার ওপর কোনো বোন দেখতে আহামরি সুন্দর নয়, সবাই কালো। কি আর করব, এতে আমাদের করারই বা কি আছে? আল্লাহ যেমন ইচ্ছে করেছেন, উনি তেমন করে আমাদের বানিয়েছেন। বাবার অবস্থা মোটামুটি ভালো, উনি স্কুল টিচার। তাই মা আমাদের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন শুধু বিয়ে-শাদীর জন্য। বাবা ও আমাদের প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করেছেন। আমার ইচ্ছে ছিল লেখাপড়া করে চাকরি করব, কিন্তু যখন অনার্স কমপ্লিট করি তখনই ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করেননি। আমি অমত করলে মা বুঝিয়েছিলেন, এত পড়ে কি হবে, বিয়েটা করে নে মা, ভালো ছেলে পাওয়া যায় না সচরাচর। উনাদের হয়তো মনে ছিল অসুন্দর মেয়ে যত আগে বিয়ে দিয়ে দেওয়া যাবে ততই ভালো। ছেলেটাও সুন্দর দেখতে, মেয়েকে যাতে সাদরে গ্রহণ করে তার জন্য বাইকসহ ঘরের সব জিনিসপত্র তাকে দিলেন। একবারও এটা ভাবলেন না ছেলেটা মেয়েটাকে সাদরে গ্রহণ করবে কিনা। তারপরেও যত কুৎসিত হই না কেন দেখতে, মায়ের কাছে আমরা 4 বোন ছিলাম রাজকন্যার মতো। কোনো কিছুর দিক দিয়ে কমতি রাখেননি মা। মা ছিলেন আমাদের একমাত্র আপনজন। এখন মা নেই, আমি অর্ধেক ডিভোর্সি। কোলে আমার 2টো মেয়ে, একটার 2 বছর, আরেকটা 8 মাসের বাচ্চা। নিজের 2 মেয়ে আর ছোট 3 বোনকে নিয়ে সামনে আমার কি অবস্থা হবে কে জানে। মা থাকলে একটা বিশ্বস্ত আশ্রয় ছিল, এখন পুরোপুরি দিশাহীন আমি। মা মারা যাওয়ার 2 মাসের মধ্যেই বাবা আবার বিয়ে করলেন। এই 2 মাসের মধ্যে একদিনও আমার স্বামী খোঁজ নেয়নি আমার বা আমার মেয়েদের। সে নেবে কেন? আপদ বিদায় হয়েছে, এতে সে বেঁচে গেছে। বাবার এত তাড়াতাড়ি বিয়ে করাতে ভেতর থেকে ভেঙে পড়লাম খুব। বাবার নতুন স্ত্রী স্কুল শিক্ষিকা, উনি বিধবা ছিলেন। রোড অ্যাক্সিডেন্টে উনার আগের স্বামী মারা যান। আগের পক্ষের কোনো সন্তানাদি নেই। দেখতে ভালোই, বয়স আমার মায়ের থেকে একটুখানি কম হবে। উনি মানুষ হিসাবে কেমন তা এখনও জানি না। একদিকে বাবার সাথে আমাদের কারো ঘনিষ্ঠ বা বন্ধুসুলভ সম্পর্ক নেই, অন্যদিকে সৎমা। পাড়ায় কানাঘুষা শুরু হয়ে গেল। আমাকে বোনদেরকে সবাই দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগল, তোদের কপালটা এবার পুরো রে। এইসব নানা চিন্তায় রাতে ঘুম হয় না আমার, খেতেও পারি না ঠিকমতো, গলা দিয়ে ভাত নামে না। ভীষণ মায়া লাগে বোনদের আর 2টো মেয়ের দিকে তাকালে। সৎমায়ের সাথে কথা হয় টুকটাক। বোনদের বলেছি উনার সাথে ভালোভাবে কথা বলতে, সব কাজে সর্বোচ্চ সাহায্য করতে, উনাকে ভালোবাসতে। বোনেরা আমার কথা মত তাই করে। রাতে এসব পরিস্থিতি নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক পাইনি। শেষ রাতের দিকে ঘুম ভাঙলে পাশে চেয়ে দেখি আমার ছোট মেয়ে পাশে নেই। বুক কেঁপে উঠে আমার, ভয় পেয়ে ধরফরিয়ে উঠি বিছানা থেকে। এক আশ্চর্য দৃশ্য তখন দেখতে পাই, বাবার বিয়ে করা সদ্য স্ত্রী আমার সৎমা আমার মেয়েকে বুকে জড়িয়ে হাঁটছেন। বিষয়টা বেশ চমৎকার হলেও খুব আশ্চর্য হলাম। এটাও সম্ভব? এসব তো নিজের মায়েরা করে, সৎমা কি কখনো এসব করে? ব্যাপারটা কেমন যেন ভেতর থেকে মেনে নিতে পারছি না। উঠে উনার কাছে গেলাম, বললাম আমার কাছে দিন। উনাকে কিছু ডাকতে ইতস্তত লাগছিল আমার, তাই কিছু সম্বোধন না করেই বললাম। উনি মুখে হাসি ফুটিয়ে বললেন, বাচ্চাদের আমার পছন্দ। তোমার মেয়ে কান্না করছিল খুব, কান্না শুনে আসি। তুমি ঘুমাচ্ছ দেখে আর না ডেকে কোলে নিলাম। দেখো কিভাবে ঠান্ডা হয়ে গেছে আমার কোলে উঠে। আমি শুকনো হেসে হাত বাড়িয়ে মেয়েকে নিলাম। তারপর উনি প্রশ্ন ছুড়লেন, তুমি কতদিন থাকবে এখানে?
মানে কতদিনের ছুটি? জমে গেলাম উনার প্রশ্ন শুনে। ভেতরে ভেতরে নিভে গেলাম খুব। বাবার সাথে ছোট থেকে ভালো সম্পর্ক থাকলে, বড় একটা ভাই থাকলে, নিজের কোনো ইনকাম থাকলে উনার প্রশ্নের উত্তর গলা উঁচু করে জবাব দিতে পারতাম। এভাবে গুটিয়ে যেতাম না। আমি শুকনো কণ্ঠে আস্তে করে বললাম, কালই চলে যাব। রেসপন্স করবেন সবাই। আরও 2 পর্বেই শেষ হয়ে যাবে গল্পটা। সকালে শেষটা আসবে। পরবর্তী অংশ সবার আগে পড়তে পেজে ফলো করুন। শুয়ে শুয়ে অনেকক্ষণ চিন্তা করলাম। উনার প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতে লাগল। খুব খারাপ লাগল। হয়তো উনি সৎমা বলেই এই প্রশ্নটা বেশি খারাপ লাগছে। আমি তো একা এখানে না, সাথে আমার মেয়েরাও আছে। ভাবলাম, আমি একেবারে থেকে গেলে উনি নিশ্চয়ই বাবার সাথে ঝামেলা করবেন। কি দরকার এসবে? কাল সত্যি চলে যাব স্বামীর বাড়ি। হাতে পায়ে ধরে থাকব। এই হাত পা ধরা শুধুমাত্র আমার মেয়েদের জন্য। আমি একা হলে এত চিন্তা করতাম না। বাপের বাড়িতে থাকাকালীন যদি কেউ আমার মেয়েদের কিছু বলে, সেটা আমি একদম সহ্য করতে পারবো না। ঘুম তো আসেইনি আর। কাকডাকা ভোরে বিছানা ছাড়লাম। সবকিছু গুছিয়ে নিলাম। বোনগুলো আমার চলে যাওয়ার কথা শুনে হতভম্ব। চলে যাওয়ার কারণ জানতে চাইলে বললাম, চেষ্টা করি আবার সব ঠিকঠাক হয় কিনা। তোরা ভালোভাবে থাকবি, মন খারাপ করবি না একদম। মাকে মনে পড়লে কাঁদবি। কাঁদলে মন হালকা হয়। বেশি কষ্ট হলে স্কুলের পেছনের বাগানে গিয়ে চিৎকার করবি। কেউ শুনতে পাবে না। দেখবি তোদের ভালো লাগবে। আর আমি তো আছি। খারাপ লাগলে বা কোনো সমস্যা হলে আমাকে জানাবি। আমি আসব। রোজ তোদের সঙ্গে ফোনে কথা বলব। লেখাপড়া ঠিকঠাক যেন হয়। বাবার সঙ্গেও ঘন ঘন কথা বলবি, কারণ ছাড়াই বলবি। বাবা ছাড়া আপন আমাদের আর কেউ নেই। বোনগুলো কেঁদে ফেল। আমিও কেঁদে ফেললাম। বাবাকে আর সৎমাকে বলে বিদায় নিলাম। বাবা শুধু বললেন, সাবধানে থাকিস, আবার আসবি। বাবার কথায় ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবা জানেন আমার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু, তবুও আমাকে নির্দ্বিধায় যেতে দিচ্ছেন। কি ভয়ঙ্কর ব্যাপার! আমাকে দেখামাত্র আমার স্বামী রশিদ টিটকারি মেরে বলতে শুরু করল, কি হলো? বাপের বাড়ি থাকতে পারলি না? বিদায় করে দিল তো। আবার এসেছিস যখন কাজের লোকের মতো থাকবি। একটু বু ভাব দেখালে বা মুখ চালালে আমার হাত চলবে। এরকম নানা কথা বলতে লাগল। শাশুড়িও বললেন, আমি লাথি খাওয়া কুকুরের মতো ফিরে এসেছি, সে তো এসব বলবেই। কোনো কথা না বলে নির্বেশ সব শুইলাম। সপ্তাহ যেতে না যেতেই রশিদ আমাকে আবার প্যারা দিতে শুরু করল। বাপের কাছ থেকে টাকা নিয়ে আয়, না হলে বাপের বাড়ি যা, আমি আবার বিয়ে করব। সহ্য করতে না পেরে কিছু তর্কাতর্কি করলে এলোপাতারি মারতে লাগল। ঠিক তখনই আমার স্বামীর বাড়িতে উপস্থিত হলেন আমার সৎমা আর বোনেরা। রশিদ থেমে গেল। আমি নিজের শাড়ি ঠিক করে বাইরে বের হলাম। মুখে হাসি টানার চেষ্টা করলাম। থাপ্পড়ের দাগ স্পষ্ট লাল হয়ে আছে গালে। চোখে পানি টলমল করছে, তাও কন্ট্রোল করার চেষ্টা করলাম। বোনদের মুখের দিকে তাকানোর উপায় নেই। তাদের অসহায় আর রাগে ভরা চেহারা দেখে আমারই মায়া লাগল। সৎমা আমার দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিলেন। আমার শাশুড়ি উনাকে নিজের ঘরে নিয়ে গিয়ে গল্প শুরু করে দিলেন। আমি খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়লাম। বোনগুলো রান্নাঘরে আমার পাশে দাঁড়ানো। মেজ বোনটা বলতে লাগল, দুলাভাই এত অত্যাচার করে তোমার উপর, তবুও কেন এখানে এসেছো তুমি? এর থেকে তুমি ভিক্ষা করে খেলেও শান্তি পেতে। তার কথার কোনো উত্তর না দিয়ে রান্নাঘর থেকে নিজের রুমে গেলাম। সেখান থেকে কাচের বাটি নিয়ে আসতে গিয়ে শুনলাম শাশুড়ির ঘরে আমাকে নিয়ে কথা হচ্ছে। আড়ি পেতে শোনা উচিত না জেনেও শুনলাম। শাশুড়ি যতরকম সুনাম আছে সব ছেলের জন্য বলছেন। বেশিরভাগ কথাই আমাকে নিয়ে, আমার চেহারা নিয়ে। সৎমা নিঃশব্দে সব গিলছেন। দীর্ঘশ্বাস ফেললাম। সৎমার জায়গায় নিজের মা হলে নিশ্চয়ই মেয়ের চেহারা নিয়ে এমন বদনাম শুনে চুপচাপ থাকতেন না। আর দাঁড়ালাম না, রান্নাঘরে ফিরে গেলাম। দুপুর গড়ালো। খাওয়া শেষ হলো। সৎমা আমার কাছে এসে বললেন, চলো আমার সঙ্গে। আমি ঘাবড়ে গেলাম। চোখ নাচিয়ে বললাম, কোথায় যাব আমি? আমার সঙ্গে যাবে? তোমার বাড়ি যাবে? কেমন একটা ঘোরের মধ্যে পড়ে গেলাম উনার কথায়। কিছুই বুঝতে পারছি না। বোনগুলোও নির্বাক। সৎমা এবার আমার হাত ধরে বললেন, তোমার সঙ্গে যা যা হয়েছে সব তোমার বাবার কাছে শুনেছি। আজ এই উদ্দেশ্য নিয়েই এসেছিলাম তোমাকে নিয়ে যেতে। এখানে এসে যা দেখলাম তাতে সব স্পষ্ট হয়ে গেল। তোমাকে মানুষ বলে যারা গণ্য করে না, তাদের বাড়িতে তুমি কেন থাকবে? এত কিছু হওয়ার পর কেন ফিরে এলে সেটাও বুঝলাম না। আমি আমতা আমতা করতে লাগলাম। আমি যে চলে যাব, আমার মেয়েরা। সৎমা হাসলেন, আমি যেহেতু তোমার মায়ের জায়গায় আছি, তাই মায়ের জায়গা থেকেই বিচার করছি। মেয়েরা মা ছাড়া কি থাকতে পারে? মেয়ে দুটো তোমার সঙ্গেই থাকবে। ঘাবড়ানোর কিছু নেই। বিশ্বাস করুন, উনার এই কথাগুলো শুনে আমি রীতিমতো কাঁপতে লাগলাম। এও সম্ভব? খুশিতে ঝরঝর করে কাঁদতে শুরু করলাম। মন থেকে জোর গলায় মা বলে উনাকে জড়িয়ে ধরলাম।
বোনেরাও ইমোশনাল হয়ে পড়ল। হাসিকান্নার মিশ্র অনুভূতিতে তাদের চেহারা অন্যরকম হয়ে গেল। আমার সৎ মা, না না, এখন থেকে ওনাকে ভালো মা সম্বোধন করব। ভালো মা পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, আমার বিয়ের পর থেকে তুমি সহ তোমার বোনেরা দূরত্ব বজায় রাখছে। হয়তো সৎমা বলে, পৃথিবীর বেশিরভাগ সৎমা বিষাক্ত, তাই বলে সব সৎমা তো আর বিষাক্ত হতে পারে না, তাই না? আমাকে আজ থেকে নিজের মা ভাববে, মায়ের সঙ্গে সুখ দুঃখ যা বলতে আমাকেও তা বলবে, সব শেয়ার করবে। কেমন? আমি মাথা নাড়িয়ে ঠিক আছে বললাম। ভালো মা রীতিমতো রশিদ আর তার মাকে হুমকি দিয়ে আমাদের সবাইকে নিয়ে বাড়ি ফিরলেন। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।